আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড অর্গানাইজিং স্পোর্টস সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং এই বিষয়ে ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ সাজেশন দিয়ে ফেলব। তো আজকে প্রথমে আমরা ক বিভাগে ঢুকবো, পরে খ বিভাগ, পরে গ বিভাগ। এই বিভাগগুলো আমরা আগে লিখে দেব, দেওয়ার পরে এই বিষয়গুলো আলোচনা করব। তাহলে আমরা সাবজেক্ট এবং সাবজেক্ট কোডটা লিখে ফেলি। এই সাবজেক্টটা হচ্ছে ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড অর্গানাইজিং স্পোর্টস। সাবজেক্ট কোড হবে 1 2 3 1 4 1 2 3 1 4। তাহলে আমরা সাবজেক্ট কোড এবং নেম লিখে ফেললাম। এখন আমরা ক বিভাগ পোস্টে চলে যাই। এখানে যেগুলো পরীক্ষায় থাকবে সেগুলো আমি দিয়ে ফেলতেছি একটু। ক বিভাগ, হ্যাঁ ক বিভাগ, আমি এগুলো সব আলোচনাও করবো, আপনারা লিখে নেবেন, প্রশ্নগুলো আগে লিখে নেন, পরে আনসারগুলো। 1 নম্বরে থাকবে নক আউট পদ্ধতি কি। নকআউট পদ্ধতি কি, সংক্ষেপে যদি আমি বলি, নকআউট পদ্ধতিটা আমরা যদি একটু নিজেরা বলার চেষ্টা করি, সেটা হলো যখন একটা দল আর একটা দলের সাথে খেলা করে বা যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তখন ওই দুই দলের ভিতরে বা একাধিক দল সেখানে থাকবে, অনেক দল থাকবে, একবারই সুযোগ থাকবে। অর্থাৎ এখানে হার জিতের ব্যাপারটা হবে, আপনাকে জিততেই হবে, এটাই ফাইনাল টার্গেট। অর্থাৎ আপনার পারফরমেন্স সর্বোচ্চটা দেখে এখানে উইন হওয়ার সুযোগ থাকে। কিন্তু যদি কোনো কারণে আপনি ফেল হয়ে যান বা অকৃতকার্য হন, তাহলে আপনার ওই প্রতিযোগিতা থেকে ওই পর্যন্তই আপনার সুযোগ ছিল বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ আপনি বাদ হয়ে যাবেন, একবারই সুযোগ দেওয়া হয়ে থাকে। তাই নকআউট পদ্ধতিটা কি বুঝতে পারছেন? 2 নম্বর হলো কোন কোন দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যদিও আপনারা অনেকেই জানেন, ওরা জানি বিভিন্ন আমাদের জাতীয় দিবস আছে, কিছু যুদ্ধ বিদ্রোহ বিষয়ক কিছু দিবস আছে, যে দিবসগুলোতে আমাদের, তাহলে কোন কোন দিবসে জাতীয় পতাকা লেখা হয়নি, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যেমন আমরা বলতে পারি
ভাষা দিবস আছে, 26শে মার্চ আছে, তাই না, 16ই ডিসেম্বর আছে, হ্যাঁ, তাই না, এই দিনগুলোতে আমরা কি করি, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাহলে 21 ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এই দিনগুলোতে কি করি আমরা, যেখানে আমাদের জাতীয়গতভাবে সবাই অংশগ্রহণমূলকভাবে ভাষা বা জাতিকে, ভাষা বলতে আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, ভাষাকে সমুন্নত রাখতে যে জীবন দিয়ে দিয়েছে। অন্যান্য দেশ বা জাতিরা আমাদের ভাষা অনেক সময় দখল করে নিতে চেয়েছে। আমরা জানি পশ্চিম পাকিস্তানরা আমাদের এই পূর্ব পাকিস্তানের ভাষাকে উর্দু করতে চেয়েছিল। তো এই ভাষাগত দিক থেকে আমরা যেহেতু সবাই অংশগ্রহণমূলকভাবে যুদ্ধ করে এটা অর্জন করেছি, সেই জন্য এখানে সবাইকে কেন্দ্র করে কী করা হয়, পতাকাকে উত্তোলন করা হয়। তারপর 26শে মার্চ আছে, তারপরে 16ই ডিসেম্বর আছে, এই জাতীয় বিজয় দিবস, তারপরে স্বাধীনতা দিবস, এই দিবসগুলোতে। তাহলে দুটা প্রশ্ন চলে গেল আপনাদের এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায়। লিভ আউট পদ্ধতি কি? 3 নম্বর। আচ্ছা, লিভ আউট পদ্ধতি কি? 3 নম্বরটা দেখো। আমি একটু প্রাইমারি আলোচনা প্রশ্ন লিখছেন। লিগ আউট পদ্ধতি হলো একটা ইভেন্টস, মানে একটা প্রতিযোগিতামূলক খেলা হবে, সেখানে 6 থেকে 8টি বা 10টি দল আছে, এই দলগুলোকে খেলানো হয়। খেলানো হওয়ার পরে মনে করেন আপনি, আপনার দল আর আমার দল খেললো, যে জিতলো, এরকম জেতার সমন্বয়, হ্যাঁ, জেতার সমন্বয় মনে করেন 8টা দল ছিল, 4টা করে খেলার পরে আর 4টা থাকলো। এই 4টা সমন্বয় মানে 1 রাউন্ড হওয়ার পরে এই দলগুলোর মধ্যে যে খেলানো হয়, এটাকে বলা হয় লিগ আউট পদ্ধতি। এটা হচ্ছে প্রথম টার্ম শেষ করার পরে দ্বিতীয় টার্মে যেগুলো থাকবে, এইদের সাথে খেলা করার পরে যে নক আউট সিস্টেম চলে আসবে তখন। অর্থাৎ প্রথম রাউন্ড খেলার পরে দ্বিতীয় রাউন্ডে ওঠার পরে ওই দলগুলোর মধ্যে যে টুর্নামেন্টগুলো খেলা হবে, ওই টুর্নামেন্টে নক আউট পদ্ধতিটাই থাকে। সাধারণত এখানে রানার্স আপ এবং যারা মানে চ্যাম্পিয়ন হয় তাদের মাধ্যমে আবার ফাইনাল রাউন্ডে উঠানো হয়। তো এই যে নক আউট যে পদ্ধতি, প্রথম রাউন্ড শেষ করার পরে যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিতে খেলা করার পদ্ধতিকে কি বলা আছে? লিগ আউট পদ্ধতি। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, রিটার্ন লিগ কি? রিটার্ন লিগ কি? আচ্ছা, আমরা এমনি রিটার্ন মানে জানি ফেরত। রিটার্ন মানে কি? মানে নরমালি আমরা জানি যে রিটার্ন মানে ফেরত। তাহলে রিটার্ন লিগটা হচ্ছে, প্রশ্নগুলো লিখে নেবেন, উত্তরগুলো একটু শুনবেন। আপনারা এই প্রশ্নগুলো শুনলে সেজন্য ফিজিক্যাল ভাবে ক্লাসে থাকলে ভালো হয়। সরি, আমরা নর্মালি জানি রিটার্ন মানে কি? ফেরত আসা, আর একবার সুযোগ দেওয়া। এখানে রিটার্ন মানে কি? মূলত একই লিগ খেলায় যে টিমগুলো খেলা করলো বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, একবার বাদ হয়ে গেল, আবার একবার সুযোগ দেওয়াকে বলা হয় রিটার্ন লিগ আউট পদ্ধতি। সেটাতেও যদি আউট হয় তাহলে আর সুযোগ থাকে না। তাহলে রিটার্ন লিগটা কি? একবার লিগ আউট পদ্ধতিতে সে বাদ হয়েছে, সে সুযোগ পেয়েছিল, খেলেছে, পরবর্তীতে আর একবার তাকে সুযোগ দেওয়া হলো ওই লিগে খেলার জন্য। এবারও যদি সে আউট হয়ে যায় তাহলে আর সুযোগ থাকবে না। এটাকে বলা হয় রিটার্ন লিগ পদ্ধতি। রিটার্ন লিগ পদ্ধতিটা একটা বহুল বড় সড়ো ধরনের প্রক্রিয়া, মানে সময় বেশি লাগে বিধায় এখন আর এই পদ্ধতিটা বেশি একটা চলে না। তবে রিটার্ন লিগ পরীক্ষায় আসতে পারে, প্রচুর আসছে। তাহলে রিটার্ন লিগটা কি? এরপরে আসবে আপনার সুপার লিগ কি? কত নম্বর? 4 নম্বর। সুপার লিগ কি? সুপার লিগ পদ্ধতি কি বা সুপার লিগ কি? প্রশ্নতে লেখেন। এটা ঠিক অনেকটা লিগ আউট পদ্ধতির মতনই, কিন্তু এখানে আউটটা হবে না।
এখানে হচ্ছে 12 থেকে 16টি দল, 12 থেকে 16টি দলের একটা সমষ্টি থাকবে, একটা ইভেন্টস থাকবে। এই ইভেন্টসে প্রথমে 12 থেকে 16টি দল খেলায় অংশগ্রহণ করবে, করার পরে এই যে একজন আরেকজনের সাথে খেলা করার পরে নিশ্চয়ই একজনটা সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পরে 6 থেকে 8টি দল হবে। প্রথম রাউন্ড শেষ করে 6 থেকে 8টি দল, এই 6 থেকে 8টি দলের মধ্যে যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় সেটাকে বলা হয় সুপার লিগ পদ্ধতি। মনে থাকবে, সেটাকে বলা হয় সুপার লিগ। বলতাম যে এখন যখন দুইটা দল একসাথে খেলতেছে তখন দুইটা কেউ উইন হলো সমান, কেউ মানে উইন হতে পারে নাই, সবাই হচ্ছে পয়েন্ট এক এক, সেক্ষেত্রে আমরা বলি সুপার ওভার। তখন হচ্ছে আবার হয়তো পুনরায় সমতা বজায় রেখে পরবর্তীতে হ্যাঁ, সেটা আমি ওই বিষয়ে আলোচনা বাই এবং শিট ওইটা পরে আলোচনা করতেছি, আমি স্টেপ বাই যাব। তাহলে লিগ নক আউট পদ্ধতিটা কি? ওই লিগের প্রথম রাউন্ড খেলার পরে দ্বিতীয় রাউন্ডে খেলে বাদ হয়ে যাওয়াটাকে বলবো, ওখানে আর সুযোগ থাকবে না। আর সুপার লিগ হলো প্রথম রাউন্ড শেষ করছে, দ্বিতীয় রাউন্ডে উঠছে, উঠার পরে এই 6 থেকে 8টি দলের মধ্যে যে খেলাটা করানো হয় সেটাকে বলবো সুপার লিগ। সুপার লিগে কিন্তু আবার সুযোগ থাকে, সুপার লিগে আবার সুযোগ থাকে, কিন্তু সুপার নক আউট পদ্ধতিতে বা লিগ আউট পদ্ধতিতে কোনো সুযোগ থাকে না, এটা মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্ন হলো 6 নম্বর, না 6 নম্বর হচ্ছে, এই প্রশ্নটা প্রায়ই আসে, হ্যাঁ, ক্রীড়া পরিদপ্তরের। ক্রীড়া পরিদপ্তরের কাঠামো বা পদবিন্যাস লেখো। ক্রীড়া পরিদপ্তরের কাঠামো বা পদবিন্যাস লেখো। এখানে 6টা পদ থাকবে, হ্যাঁ, এখানে 6টা পদ থাকবে। আমি এই পদগুলো লিখে দেবো কি? লিখে নেন। 1 নম্বর আছে ক্রীড়া পরিদপ্তর, 2 নম্বর হচ্ছে পরিচালক। দেখি না, উপপরিচালক। 4 নম্বরে থাকবে সহকারী পরিচালক। প্রশ্নটা পরীক্ষায় কিন্তু থাকবে, হ্যাঁ, সহকারী পরিচালক। 5 নম্বরে থাকবে জেলা ক্রীড়া কর্মকর্তা, ক্রীড়া কর্মকর্তা। 6 নম্বরে আছে অন্যান্য কর্মচারী, এই দুটো প্রশ্ন আছে এরকম, এর মধ্যে একটা পরীক্ষায় পাবেন, এরকম দুটো প্রশ্ন আছে, এর মধ্যে একটা পরীক্ষায় পাবেন, নিশ্চিত থাকবেন। যেটা একটু বড় প্রশ্ন সেটা আমি লিখে দিলাম, আর আলোচনা করার মতো হলো আলোচনা করে দেব। তাহলে এটা 1 নম্বর, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আপনারা কোটেশন আকারে দিতে পারেন। আমি যেটা দিছি এরকম না দিয়ে এরকম করে দিবেন, হ্যাঁ, এরকম করে সিরিয়াল লিখবেন, লিখে এরকম তীর চিহ্ন দিয়ে দিবেন, হ্যাঁ, একটার সাথে আরেকটা, হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা? এরকম কোটেশন আকারে দিয়ে ভালো হবে। তাহলে আমার জেলা ক্রীড়া মানে ক্রীড়া পরিদপ্তর, এটা কিন্তু পরিদপ্তর, মন্ত্রণালয় না, পরিদপ্তর মানে বুঝতে পারছেন যে আমার একটা অফিস আছে, সেই অফিসের মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে, সেই এক একটা ভাগের দায়িত্বে থাকবে এরকম লোকেরা, বুঝতে পারছেন? একটা অফিসের মধ্যে বিভিন্ন ভাগ থাকতে পারে না, সেই ভাগের ভিতরে আবার এই ভাগগুলো পরিচালিত হয় এরকম কর্মকর্তাদের নিয়ে। তাহলে প্রথমে থাকবে ক্রীড়া পরিদপ্তর,
একটা ক্রীড়া পরিদপ্তর একটা বিভাগ, তাকে সেখানে প্রথমে থাকবে পরিচালক, তারপরে থাকবে উপপরিচালক, তারপরে থাকবে সহকারী পরিচালক, তারপরে থাকবে জেলা কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী। ঠিক আছে? এরকমই আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পদবিন্যাস উল্লেখ করো। এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় পাবেনি, বলে দিলাম আমি। 7 নম্বর যাবে নাকি? বাজেট কি? বাজেট কি অথবা ক্রীড়া বাজেট কি? ক্রীড়া বাজেট কি? আচ্ছা, বাজেট এক জিনিস আর ক্রীড়া বাজেট কিন্তু আরেক জিনিস। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। বাজেট মূলত আপনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনার অন্তর্ভুক্ত বিষয় না সেটা, আপনি জাস্ট ওখানকার কর্মচারী বা কর্মকর্তা। কিন্তু এই প্রতিষ্ঠানটা চালাতে হলে কি লাগে? দৈনন্দিন কিছু খরচ খরচা আমাদের লাগে। প্রতিদিন কোনো না কোনো কাজে এই প্রতিষ্ঠানটা চালাইতে গেলে কিছু খরচ লাগে। এইভাবে পুরো বছরটাই তো আমার খরচ করতে হয়। এক বছরের একটা হিসাব থাকে যে আমার আনুমানিক এই প্রতিষ্ঠানটা চালাইতে গেলে কি কি খরচ লাগতে পারে, তার উপরে একটা আনুমানিক ধারণা করে একটা হিসাব নিকাশ করা হয়। আর এই যে হিসাব নিকাশটা করা হয়, এই হিসাব নিকাশটা করার পরে ওই প্রতিষ্ঠানের খরচ স্বরূপ মন্ত্রণালয় বা অধিদপ্তরে একটা হিসাব পাঠানো হয়। যে হিসাবটা পাঠানো হয়, যে খরচের একটা বিবরণী দেওয়া হয় বা তালিকা দেওয়া হয়, তাকে আমরা বাজেট বলি। এখন এই বাজেটের সংখ্যাটা আছে সার্বজনীন। সার্বজনীন মানে সব ক্ষেত্রে এই সংখ্যাটা চলবে। যখনই দেখবেন যে ক্রীড়া বাজেট কি, ক্রীড়া বাজেট তখন খেলাধুলা সম্পর্কিত কথাটা এনে ফেলবেন, যে খেলাধুলা সংক্রান্ত ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন খরচ খরচাদি ব্যবহার্য দ্রব্য সামগ্রী নিলে বাৎসরিক কত টাকা বা কত খরচ হতে পারে তার একটা আনুমানিক হিসাব নিকাশের একটা ধারণা, যে বিষয়টা আমাদের একটা বছরের পুরো খরচ খরচা হিসেবে বিবরণী দেখানো হয়ে থাকে। পারবেন না? আচ্ছা, বাজেট কি, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে 8 নম্বর, লেগ আউট পদ্ধতির ফিক্সার কত প্রকার? এটা পরীক্ষায় আসছিল অবশ্য, কত প্রকার, কিন্তু এই প্রশ্নটা আপনার বড় প্রশ্নের মধ্যে লিখতেই হবে, কত প্রকার ও কি কি। আমাদের পরীক্ষায় আসছিল, দেখি প্রতি পরীক্ষায় এই প্রশ্নটা থাকে। পদ্ধতিগুলো 4 প্রকার, মনে রাখবেন। এই পদ্ধতিটা কত প্রকার? 4 প্রকার। এই পদ্ধতিটা একটু লিখে দিই আমি। প্রথম হচ্ছে ঘূর্ণন পদ্ধতি। কি পদ্ধতি? ঘূর্ণন পদ্ধতি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিঁড়ি পদ্ধতি, দিতে পারেন সিঁড়ি পদ্ধতি। 3 নম্বর হচ্ছে টেবুলেটর পদ্ধতি, টেবুলার পদ্ধতি। মানে 4টা পদ্ধতি আছে। তো আগে সব পদ্ধতিটা দিয়ে নেন। সব পদ্ধতি এই যে এরকম 30 চিহ্ন আকারে দিয়ে দেবেন পদ্ধতি, আর 4 নম্বর দেবেন টেবুলার পদ্ধতি। টেবুলার পদ্ধতি, ঘূর্ণন পদ্ধতি, ঘূর্ণন পদ্ধতি, সিঁড়ি পদ্ধতি, সব পদ্ধতি, টেবুলার পদ্ধতি। এই 4টা পদ্ধতি আপনাকে পরীক্ষায় লিখতে হবে। যে কোনো একটা প্রশ্ন পাবেনই, পরিষ্কার কথা। আমরা এটা পরীক্ষায় আমাদেরই আসছে, আপনাদের আর কি বলবো, আর এটা প্রতি পরীক্ষায় আসবেই। তাহলে প্রশ্নটা কি? লেগ আউট পদ্ধতির ফিক্সার কত প্রকার? বলবেন 4 প্রকার। কি কি? ঘূর্ণন পদ্ধতি, সিঁড়ি পদ্ধতি, সব পদ্ধতি এবং টেবুলার পদ্ধতি। পরবর্তী প্রশ্ন চলে যাবে 9 নম্বরে। মুছে দেব? আচ্ছা, আমরা আপনার একটা বেসিক প্রশ্ন ধরে, আমরা তো ক্রিকেট খেলা করি, তাই না? ক্রিকেট খেলি, যে স্ট্যাম্পগুলো থাকে, স্ট্যাম্পগুলোকে কি বলে জানেন? ক্রিকেট খেলেন, খেলাধুলার সাথে না যুক্ত থাকলে হবে না। এইগুলোকেই উইকেট বলা হয়, আমরা কিন্তু জানি না। এইগুলোকেই বলা হয়
উইকেট। আর একটা উইকেট বলতে প্লেয়ারকে বোঝায়, মনে রাখবেন। এটা অনেকেই স্ট্যাম্প বলা হয়, কিন্তু স্ট্যাম্পকে একটা উইকেট বলা হয়। আর মানে উইকেট, আর যদি বলা হয় উইকেট কি, তাহলে একটা প্লেয়ারকে একটা উইকেট বলা হয়, সিঙ্গেল উইকেট। আচ্ছা, টুর্নামেন্ট এবং মিট কি? 9 নম্বর না? টুর্নামেন্ট এবং মিট কি বা কাকে বলে? টুর্নামেন্ট এবং মিট কাকে বলে? প্রশ্ন তুলে নেন। আচ্ছা, মিট হচ্ছে দ্রুত ফলাফল নির্ণয়ের একটা পদ্ধতি। মিট কি? যে একটা খেলাধুলা হবে, অনেকগুলো প্লেয়ার মানে ইভেন্ট বা অনেকগুলো দল খেলবে, তো সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে দ্রুত ফলাফল বের করার একটা দ্রুত পদ্ধতিকেই বলা হয় মিট। মনে থাকবে? মিট কাকে বলবো? মিট হচ্ছে অনেকগুলো ইভেন্ট থাকবে, এই ইভেন্ট থেকে 2 থেকে 3 দিন, এটা লং করা যাবে না, এটা 2 থেকে 3 দিনের মধ্যে দ্রুত শর্টলি যে পদ্ধতির মাধ্যমে আমরা ক্রীড়া ইভেন্টের ফলাফল বের করব বা ফলাফল বের করা হয়, তাকে বলা হয় মিট। আর আরেকটা আসলে টুর্নামেন্ট হচ্ছে যখন একটা ইভেন্টে, ধরেন যেখানে ফুটবল খেলা হবে, ফুটবল একটা খেলা, কিন্তু এই বনগাঁও থেকে একটা গ্রাম মানে দল, তারপরে মনে করেন যে জয়রামপুর থেকে একটা দল, তারপরে ঝিনাইদহ সদর থেকে একটা দল, ফরিদপুর থেকে একটা দল, এরকম 8-10টা দল এই যে একটা ফুটবল খেলায় অংশগ্রহণ করতেছে। একটা খেলায় যতগুলো দল বা যতগুলো গোষ্ঠী অংশগ্রহণ করে তাকে বলা হয় টুর্নামেন্ট। মনে থাকবে? যতগুলো দল, হ্যাঁ, মিট হচ্ছে এই টুর্নামেন্টটা যে অনুষ্ঠিত হবে, অনুষ্ঠানের ফলাফলটা দ্রুত বের করার পদ্ধতিকে মিট বলা হয়। আর টুর্নামেন্ট হচ্ছে এই যে অনেকগুলো দল যে খেলায় অংশগ্রহণ করে, এই অংশগ্রহণ করা দলগুলোকে একত্রে কি বলা হচ্ছে? টুর্নামেন্ট বলা হচ্ছে। আচ্ছা, প্রিমিয়ার লিগ 10 নম্বর। আমরা এগুলো কিন্তু নাম শুনি এতদিন, হ্যাঁ, এখন আপনারা সরাসরি জানতেছেন, এগুলো কিন্তু আসবে। প্রিমিয়ার লিগ কি এবং রাউন্ড লিগ কি? রাউন্ড লিগ কি? এই দুটো প্রশ্ন পাবেনই পরীক্ষায়, আমি বলে দিলাম। আমি যে প্রশ্নগুলো দিয়ে দিলাম, এটা আগে প্রশ্ন আউট হয়ে যাচ্ছে বলা যায়। আচ্ছা, আমরা প্রিমিয়ার লিগ কথাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা। এই প্রিমিয়ার লিগ হচ্ছে যে কোনো দেশের, আমাদের দেশ সিটি ঢাকা, আমাদের ঢাকা সিটির মধ্যে যেসব মানে ভালো ভালো টিম দল থাকে, যেমন আবাহনী, মোহামেডান, এরকম দল আছে না, ঠিক ওই রকম ক্রিকেটের আন্ডার-18, আন্ডার-19, এরকম 20, এরকম বিভিন্ন দল থাকে। এই দলগুলো নিয়ে যে একটা খেলার ব্যবস্থা করা হয় বা ইভেন্টের ব্যবস্থা করা হয়, হ্যাঁ, ঢাকা শহরের মধ্যে প্রথম শ্রেণীর, হ্যাঁ, ঢাকা শহরের মধ্যে প্রথম শ্রেণীর যে দলগুলো থাকে, মানে ভালো ভালো দল, সাধারণত 10 থেকে 12টা দল এটা নির্ণয় করা হয়। তাহলে প্রিমিয়ার লিগটা কি? প্রিমিয়ার লিগ হচ্ছে যে কোনো দেশের সিটির মধ্যে, সিটি মানে মেইন শহর, হ্যাঁ, আমাদের মেইন শহর বলতে আমাদের দেশ হিসেবে ঢাকা, ঢাকার মধ্যে যে সকল প্রথম শ্রেণীর দলগুলো আছে, সেটা হতে পারে ক্রিকেট খেলা, হতে পারে ভলিবল, হতে পারে ফুটবল, এরকম বিভিন্ন খেলার দল মানে ইভেন্ট হতে পারে। কিন্তু মেইন সিটির মধ্যে যেসব দলের বিভিন্ন বিভাগ থেকে প্রথম শ্রেণীর 10 থেকে 12টি দল নিয়ে যে খেলাটা করানো হয়, তাকে বলা হয় প্রিমিয়ার লিগ। আচ্ছা,
আর রাউন্ড লিগ ব্যাপারটা হচ্ছে আপনার এই প্রিমিয়ার লিগ হোক আর যে কোনো খেলা হোক অনেকগুলো দল খেলবে, তাদের মধ্যে প্রধান মানে খেলা করানো হয়ে গেছে। ধরেন যে রাজশাহী রেঞ্জের খেলা হলো, সেখানে একটা দল চ্যাম্পিয়ন হলো। খুলনাতে খেলা হয়েছে, খুলনার একটা দল চ্যাম্পিয়ন হলো। চিটাগাং রেঞ্জে খেলা হয়েছে, চিটাগাং রেঞ্জে একটা চ্যাম্পিয়ন দল পেলাম। এই যে আমাদের 8টা বিভাগে 8টা চ্যাম্পিয়ন দল পেলাম, এই 8টা চ্যাম্পিয়ন দলের মধ্যে যে খেলাটা হয় তাকে বলা হয়